আমি আমেরিকা থেকে বলতেছি। আমি সম্পূর্ণ একাই এখানে পড়ে আছি। কেউ নাই। আমি যদি ঘরে মারা যাই এই মুহূর্তে, আমার যে সোশ্যাল ওয়ার্কার ৫ দিন পরে আসবে। আইসা দেখবে যে আমার লাশ পড়ে আছে। আমি আমেরিকা থেকে বলতেছি। তো ওর সাথে আমার দেখা হইছিল ২০১০ এ। আমি বাংলাদেশে ছিলাম তখন। পরিচয় হওয়ার পরে ওইখান থেকে প্রেম শুরু হইছে। প্রেমের সময় ওর সাথে ভালোবাসা তো অনেক মধুর হয়। ওর সাথে প্রেমের সম্পর্কটা আমার অনেক ভালো ছিল। তো ও আমার জন্য অনেক পাগল ছিল। প্রেমের প্রায় ৮ মাস পরে সবাই জানছে। ও আমাকে লুকায়ে ফোন দিছিল, মোবাইল ফোন। তো ফোন দেওয়ার পরে ওইটা আমার ভাই দেখে ফেলছিল। যখন একটা পর্যায়ে জানাজানি হয়েছে যে ওর সাথে আমার রিলেশন চলতেছে, তখন আমার ভাইয়েরা কোনো পর্যায়েই ওর কাছে আমাকে দেবে না। ওরে আমি বলছিলাম যে যেকোনো ওয়েতে ওকে আমি বলছি যে এরকম তো আমাদের ফ্যামিলিতে জেনে ফেলছে সবাই। এখন কি করবা? এখন বলতেছে আমি তো বিয়ের প্রস্তাব পাঠাবো তোমার ভাইয়ের কাছে। ও আমার ভাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে ও বলতেছে যে ভাইয়া আমি যেকোনো ওয়েতে আমি আপনার বোনকে চাই। আমার ভাই বলতেছে তোমার সাথে তো কোনো দিক দিয়ে আমাদের যায় না। ওদের যে অবস্থাটা আর আমাদের যে অবস্থানটা অনেক ডিফারেন্ট। অর্থ সম্পদের দিক দিয়ে বলেন ওরা অনেক গরিব। আমার ভাই বড় ভাইয়া চেয়ারম্যান ছিল। ভাইয়া রাজি হয় নাই। পরে ভাইয়ের পা ধইরা কান্নাকাটি করতেছে যে ভাইয়া আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না। যখন কান্নাকাটি করছে ভাইয়া, তখন ভাইয়া ওকে একটা কথা বলছে যে ঠিক আছে, তুমি তো কোনো কিছুই পারো না করতে। তুমি শুধু এডুকেটেড এটাই আমি জানি, কিন্তু আর তো কোনো যোগ্যতা নাই তোমার। ও বলতেছে ঠিক আছে ভাইয়া আমি চাকরি নেব। আর আমি এদিক দিয়া ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছে তুই কি করবি? আমি বললাম যে আমি তো ওকে চাই। কারণ আমি ওকে ভালোবাসি। এই কথা বলছি, বলার পরে ভাইয়ার মনে এটা হয়েছিল যদি আমার বোনকে ও পলাইয়া নিয়া যায় তাহলে তো আমাদের মান-সম্মান চলে যাবে। তো উনার একটা সালিসি বসাইছে এখানে যে এই জিনিসটারে শেষ করার জন্য। যেমন ২ জন দুজনের কাছ থেকে আলাদা হওয়ার জন্য, এই জিনিসটাকে শেষ করার জন্য ওরা সালিসি একটা বসাইছে। পরে ওর মামা ছিল এখানে, ওর মামানি, ওর মা, ওরা আসছে আর আমাদের পক্ষ থেকে ৩ জন। তো অনেক কথা বলা কাটাকাটি হইছে। হওয়ার পরে বলতেছে কি একটা বকা দিছে আমার ভাইয়া ওরে। বকা দেওয়ার পরে ওই কি করছে, বলতেছে যদি আপনি চিন্তা করেন ওকে আমার কাছ থেকে আলাদা করার, তাইলে আমি কিন্তু এখনই সুসাইড করব। বইলা ও এমন পাগলামি শুরু করছে, ওর মাথায় নিজে মারতেছে, আঘাত করতেছে। একটা চেয়ার আছে, চেয়ার নিয়ে ওর মাথার মধ্যে পাড়ি দিচ্ছে। ওই ঠোঁট কাটে গেছে, এদিক দিয়ে রক্ত পড়তেছে। তো এটা দেখে সবাই ভয় পাইয়া গেছে। ও একদম সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেছে যখন। ওরা বলতেছে তোমার ডিসিশন কি? ওর মামা বলতেছে, ভাইয়া বলতেছে। আমি বললাম আসলে আমি ওর সাথে কথা না বলে আমি কোনো ডিসিশন দিতে পারবো না। বলতেছে ওর সাথে তুমি কি কথা বলবা? আমি বললাম না, ওর সাথে আমার কথা বলার আছে। আমাকে আপনি ৫টা মিনিট দেন, না ২টা মিনিট দেন, আমার সাথে কথা বলতে হবে পার্সোনালি ২ মিনিটের জন্য কথা বলতে দিছিল। পরে আমি ওরে পানি দিছি। পানি দেওয়ার পরে ওর জ্ঞান ফিরে আসছে। আসার পরে আমি বললাম যে তুমি পাগলামি করতেছো কেন? এটা তো করে কোনো লাভ নাই। এইটা ভালো না। এখানে ২-৩টা ফ্যামিলি আমার কারণে তোমার কারণে অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে। বলতেছে দেখো, তুমি কোনো উল্টাপাল্টা কথা বলো না। তুমি শুধু একটাই বলবা যে আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও। না হয় চলো আমরা দুজন সুসাইড করি। প্রবাসী ভাই বোনেরা শুনছেন তো, আপনারা যারা দেশে টাকা পাঠাতে চাচ্ছেন কিন্তু প্রতিনিয়ত ঝামেলার শিকার হচ্ছেন অথবা প্রতারণার শিকার হচ্ছেন, তাদের জন্য আছে ট্যাপ ট্যাপ সেন্ড, নির্ভরযোগ্য এবং সহজভাবে দেশে টাকা পাঠানোর ব্যবস্থা। ট্যাপ ট্যাপ সেন্ড সম্পূর্ণ লিগ্যাল মানি ট্রান্সফার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে দিনরাত ২৪ ঘন্টা নিরাপদে এবং নিশ্চিন্তে বাংলাদেশে টাকা পাঠানো যায়। অসাধারণ এক্সচেঞ্জ রেট, টাকা পাঠালে সব সময় দারুণ কনভার্সন রেট পাওয়া যায় এবং বিদেশ থেকে দেশে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে 2.5% প্রণোদনা যুক্ত হয়। ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে, ইউএই থেকে ব্যাংক, বিকাশ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে সহজেই দেশে টাকা পাঠানো যায়। টাকা পাঠাতে কোনো ট্রান্সফার ফি লাগে না। তবে ইউকে থেকে বিকাশে টাকা পাঠাতে 0.99 পাউন্ড এবং ইউএই থেকে 5 দিরহাম ফি দিতে হয়। তবে ব্যাংক কিংবা অন্য মোবাইল ওয়ালেটে এই ফি দিতে হয় না। এবং আমাদের প্রোমো কোড লাভ LOVE ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে আকর্ষণীয় বোনাস পাচ্ছেন। অস্ট্রেলিয়া থেকে 50 অস্ট্রেলিয়ান ডলার, কানাডা থেকে 30 কানাডিয়ান ডলার, ইউরোপ থেকে 25 ইউরো, ইউকে থেকে 20 পাউন্ড এবং আমেরিকা থেকে 30 ইউএস ডলার। সহজে এবং নিশ্চিন্তে বাংলাদেশে টাকা পাঠাতে ব্যবহার করুন ট্যাপ ট্যাপ সেন্ড। আমি বললাম এটা সুসাইড কোনো সিদ্ধান্ত না। কেন আমি সুসাইড করবো? আমি ভালোবাসি তোমাকে বেঁচে থাকার জন্য, সুসাইড করার জন্য না। এটা বলছি। বলার পরে আমি ওরে বললাম যে দেখো আমি সবার সামনে বলবো যে তোমার আমার সম্পর্ক নাই, কিন্তু আমি যেকোনো ওয়েতে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো। ওকে আমি এটা বুঝাইছি। বোঝানোর পরে ও বুঝছে, বলছে ঠিক আছে। পরে আমরা বলছি যে না আমাদের আজ থেকে কারোর সাথে কারো কোনো যোগাযোগ থাকবে না। ওদের সামনে বলছি। আমরা কারোর সাথে কোনোদিন দেখা করব না। এই কথা বলে ও চলে গেছে ওর মাকে নিয়ে, আমি আমার বাড়িতে চলে গেছি।
তো শেষ এইখানে। তারপরে আমারে বিয়ের চেষ্টা করে আমার ভাইয়েরা, বিয়ে ঠিক করে ফেলে এক জায়গায়। বিয়ে যখন ঠিক করে ফেলে ভাইয়া, ও আবার কেমনে জেনে যায় এইটা। জানার পরে ওই ছেলেপক্ষকে ফোন করে বলে যে, "তুমি কি আমার বউকে বিয়ে করবা? যে ছেলেটা আছে ওই ছেলেটাকে। আমার বউকে যখন তুমি যদি বিয়ে করো তাহলে" ওর সাথে কিন্তু আমার কোনো বিয়েই হয় নাই ভাইয়া। "যদি বিয়ে করো তাহলে আমি পুলিশ কেস করব।" এইরকম বইলা ওই ছেলেটাকে ভয় দেখাইছে, ও বিয়ে ভেঙে দিছে। তো এই ভাইয়া বড় ভাই অনেক লজ্জা পাইছে এখানে। তো ভাইয়া ওয়ালের মধ্যে মাথা মারতেছে আর বলতেছে, "আমার বোন আমার আমার মান-সম্মানটা শেষ করে দিছে। আমি ওইখানে আর জীবনে মুখ দেখাতে পারবো না কোনোদিন।" বইলা কাঁদতেছে। এরপরে ওইদিন আমার ভাইয়ারা আমাকে অনেক মারছে। মানে আমার এমনভাবে ও মারছে, আমি ওদের এত আদরের বোন ছিলাম। কিন্তু ওর কারণে আমার লাইফে আমার ভাইয়ারা যত মারছে, মানে এটার মানে আমার চামড়া যদি আমি করি দেখাইতে পারতাম, এখনো মনে হয় মানে স্পট রয়ে গেছে এইরকম। শুধু তার কারণে, একমাত্র শুধু তার কারণে। যখন আমাদের প্রেমের বয়স ৩ বছর হয়ে গেছে না ভাইয়া, পরে ওর সাথে আমি রিলেশন করা মানে যোগাযোগ করা একদমই বন্ধ করে দিছি। একদমই। সব দিক দিয়ে বন্ধ করে দিছি। ফোন ফেলে দিছি, সবকিছু ফেলে দিছি। এরপরে আরো ৩ বছর পরে হঠাৎ একদিন ওর কথা আমার মনে পড়ছে। আমি ওরে ফোন দিছি। কিন্তু এর ভিতরে অনেক চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু আমি যোগাযোগ করি নাই। এটা হইছে প্রেমের ৬ বৎসর পর। যখন ওকে আমি ফোন দিছি একবার, হ্যালো যখন আমি বলছি ভাই সে চিনে গেছে। চিনার পরে বলতেছে, "হ্যালো, হ্যালো।" আমি এই মুহূর্তে আমি লাইন কেটে দিছি। আমার এই ভাইয়াদের এই যে টর্চার করছে না, আমার ওই কথাটা মনে হয়ে গেছে। যে আমি মানে ভয় পাইয়া গেছি। যে আবার এই কিয়ামতটা আবার শুরু হয়ে যাবে আমার ফ্যামিলিতে। ৩ বছর ধরে এটা বন্ধ। এখন আবার যদি এটা চালু হয়ে যায়। আমি আর এই হ্যালো বলে ওর সাথে আর যোগাযোগ করি নাই। আমাদের ৯ বৎসরের প্রেম। বুঝছেন ভাই, ৯ টা বৎসর গেছে এইরকম করে, করে। শুধু মাইর খাইছি, ঝগড়া হইছে। ওরা বিয়ে ঠিক করে আমি বিয়েতে রাজি হই নাই। শুধু তার কারণে, একমাত্র শুধু তার কারণে। আমার ২ সাইডে আমার ২ ভাইয়া ঘুমাইতো ২ রুমে। আমি মধ্যেখানের রুমে ঘুমাইতাম। আমাদের প্রত্যেকটা দরজায় কাঠ মেরে, লোহা মেরে ওরা তালা লাগিয়ে দিছিল। রাইত হইলে মানে প্রত্যেকটা শিকল বেঁধে দিত দরজার মধ্যে যাতে আমি পলাইয়া না যাই। তারপরে আমি বাথরুমে গেলে একজন পাহারাদার আছে। আমি শান্তিতে কিন্তু ওদের জন্য বাথরুমেও যেতে পারি নাই। কারণ একটাই, ওর সাথে আমি পালাইয়া যদি চইলা যাই। পরে তো আরো ৩ বছর কাটলো, ওর সাথে কোনো যোগাযোগ আমার নাই। এরপরে ফোন দিছে আবার। ফোন দেওয়ার পরে আমারে বলতেছে, "তুমি ফোন দাও না কেন আমাকে? আমি তো রাতের পর রাত জাইগা থাকি তোমার জন্য। তোমার সাথে আমার অনেক কথা আছে।" আমি বললাম, "আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না।" বলতেছে, "দেখ, তুই যদি আমার সাথে না আসিস, বলতেছে তোর সাথে আমার চ্যালেঞ্জ।" আমার ভয় দেখাইতেছে, ব্ল্যাকমেইল করতেছে। ভাই আমি এগুলা শুনে তো একদম ভয় পাইয়া গেছি। তো একটা পর্যায়ে আমারে বলতেছে, "দেখ আমি ঐদিন আসবো।" আমাকে তারিখ দিছে আরকি যে আমি ঐদিন আসবো। তুমি ঐদিন বের হইয়া তুমি এখানে থাকবা, আমি গাড়ি নিয়ে আসবো। পরে এক পর্যায়ে বাড়িতে কেউ ছিল না। ঐরকম আরকি আমি চলে আসছিলাম ওর সাথে ওই সুবাদে। ওর ব্ল্যাকমেইলের কারণেই আমি কিন্তু ভয় পেয়ে ওর সাথে পালাইয়া গেছি। পালাইয়া যাওয়ার পরে মানে ও আমাকে ঢাকা নিয়ে গেছে। ওদের বাড়িতে নিয়ে যায় নাই, ঢাকা নিয়ে গেছে। ২০১৯ সালে ২৯শে মার্চ আমাদের বিয়ে হইছে। বিয়ে হওয়ার পরে সবাই খুঁজছে। মানে ওরা আমার বড় ভাইয়েরা সবাই পাগল হয়ে গেছে। আমাকে খুঁজতে, খুঁজতে ওরা পাগল হয়ে গেছে। কিন্তু আমাকে পায় নাই ওরা। বিয়ে হইছে হওয়ার পরে তো ওদের বাড়িতে আমাকে নিয়ে গেছে। গেছি, যাওয়ার পরে শাশুড়ি এসে আমাকে ঘরে নিয়ে গেছে। বইসা রইছি। তো হঠাৎ আমি দেখলাম আমার হাসব্যান্ড একটা ঘরে ঢুকলো। আমি তো চিনি না, সম্পূর্ণই আমি নতুন ওইখানে। একটা ঘরে ঢুকলো। ঢুকার পরে আমি গেছি ওর পিছনে। হঠাৎ আমার ভিতরে জানি কি হইছে, আমি গেছি। আমি গেছি গিয়ে দেখি ওই মেয়েটার সাথে কথা বলতেছে। আমাকে দেখে ওই মেয়েটা চলে গেছে। বলতেছে, "আমি বিয়ে করছি। আরেকটা বউ আছে।" পরে মানে আমি মনে হইছে যে আমার মানে আসমান ভেঙে মাথার মধ্যে পড়ছে। বললাম, "আমি তো থাকবো না তোমার ঘরে। আমি চলে যাবো। তুমি যদি একটা বিয়ে করছো, তুমি আমাকে আবার ব্ল্যাকমেইল করে নিয়ে আসছো।" আমি বললাম, "তোমার যখন আরেকটা বউ আছে, তুমি আমাকে কেন আনবা? তুমি কেন এমন করলা?" আমার শাশুড়ি বলতেছে, "তোমার জন্য তো ওর লাইফই শেষ কইরা দিছে। আমার ছেলে কিন্তু অনেক মানে ৯ টা বছর ওর লাইফের কাটাইয়া দিছে। ও তোমার জন্য পাগল। আমরা অনেক চেষ্টা করছি ওকে বিয়ে করানোর। কিন্তু ও রাজি হয় নাই। আর আমরা ভাবছি তুমি মানে এত বড়লোক ঘরের একটা মেয়ে তোমাকে আমাদের এখানে দিবে না কোনো সময়। আমি ওরে অনেক বোঝাইছি কিন্তু ও বুঝ মানতে চায় না আমাদের। আমার ছেলেকে আমি এক পর্যায়ে জোর করে রাজি করে বিয়ে করাইছি।" আমার শাশুড়ি এই কথা আমাকে বলছে। "তুমি এটা মাইনা নাও।" আমি বলছি, "না আম্মু, আমি এটা মেনে নিতে পারবো না কোনোদিন। কোনো মেয়ে এটা মানবে না যে তার হাসব্যান্ডের পাশে অন্য মেয়ে।" এর মধ্যে আমার শ্বশুর চলে আসছে। আসার পরে উনি বলতেছে, "মা এরকম ঐরকম।" বলতেছে, "আমার ছেলে যে আরেকটা বিয়ে করছে তোমাকে রেখে, এখন তো ওর অর্ধেক জীবন কাটাইয়া দিছে তোমার অপেক্ষায়। আমরা ওরে বিয়ে করাইছি। তুমি কি ওরে মাইনা নিবা?" আমি চুপ কইরা রইছি। আমি তখন মানে উনার দিকে তাকায়া রইছি। আমি তো নতুন, আমি কি বলবো? আমি ভয়ও পাইতেছি কথা বলতে। তখন আমি বললাম যে, "দেখেন, আপনারা যেটা করছেন এটা ঠিক করছেন না। আর ঠিক আছে, আপনি যখন আপনার ছেলে বউ আনছেন তাহলে আমাকে দিয়ে দেন। আমি আপনার ছেলের ঘরে থাকতে চাই না।" এটা বলতেছি। আমার শ্বশুর বলতেছে, "তুমি ওকে মেনে নাও, কারণ ছেলেরা বিয়ে করতেই পারে।
আমার শাশুড়িও বলতেছে ছেলেরা তো 4টা বিয়ে করতেই পারে। তখন আমার শাশুড়িকে বলছি যে আপনারা আমাকে বিদায় করে দেন, আল্লাহর হস্তে আমি এইরকম কোনো কিছু আমি দেখতেও পারবো না, আমি থাকতেও পারবো না, আমাকে দয়া করে আপনারা আমি যেখানে ছিলাম আমার ভাইদের কাছে আপনারা দিয়ে আসেন। তখন বলতেছে যে আমার ছেলে এত কষ্ট করে তোমাকে দিয়ে আসছে, তুমি ওরে যদি বোঝাইতে পারো তুমি চলে যাও। আমার শাশুড়ি বলতেছে। তখন আমি ওরে বলছি যে তুমি আমার কেন আনছো, তুমি আমাকে বিদায় করে দাও, আমি থাকবো না তোমার ঘরে। বলতেছে তোর তো থাকতেই হবে, কেন তুই মানবি না। ও ওই বউরে লইয়া অন্য রুমে চলে গেল, আমি আরেক রুমে থাকছি। যেই ভালোবাসাটা আমার জীবনের চেয়ে আমি অনেক বেশি ভালোবাসছি, যে আমার ভালোবাসার মানুষের পাশে আমি আরেকটা মেয়েকে দেখছি। আমি জানি যে আমার এই মুহূর্তটা কিভাবে গেছে আমি এটা জানি না, কিন্তু আমার আল্লাহ দেখছে। আমি যেই রুমে থাকতাম আমার পাশের রুমে আমার সতীনকে নিয়ে আমার হাজবেন্ড শুইছে। এটা দেখা একটা ওয়াইফের পক্ষে যে কতটুকু কষ্ট, একটা ভালোবাসার মানুষের পাশে আরেকটা মেয়েকে দেখা যে কত কষ্ট, এটা যারা ভালোবাসে, যারা বাঁধবে তারা শুধু বলতে পারবে, আর এক আল্লাহ বলতে পারবে। ও আমার সাথে এরকম করছে। আমি এক রুমে ছিলাম আর সে আমার সতীনকে নিয়ে অন্য রুমে ঘুমাইছে। ও আমার কাছে আসে নাই, আমার চোখের পানি একটু আমের নাই। পরে হঠাৎ করে শুনলাম আমার সতীনের সাথে আমার হাজবেন্ডের অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে আমার সতীন ও এক পর্যায়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তো এখানে অনেক ওরা বিচার সালিশ অনেক কিছু বসাইছে। পরে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পরে তখন আমার হাজবেন্ড বলতেছে যে তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, আমি আর এরকম জীবনেও করব না। তো আমার পায়ে দুইটা কান্দে যে তুমি যাইও না, তুমি গেলে আমি বাঁচতে পারবো না। তো একটা পর্যায়ে ও যখন মাপ চাইছে, কান্নাকাটি করছে, তো আমি বলছি ঠিক আছে, মানুষ তো ভুল করতেই পারে, মাপ টাপ চাই, আমাদের মিউচুয়াল হয়েছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো চলতেছে। পরে ও আমাকে কি করলো, ঢাকায় নিয়ে আসলো আবার। যেহেতু ওর ঢাকা চাকরি করে, ঢাকায় গিয়ে আমি নতুন বাসা নিছি, আমাদের নতুন বাসায় উঠছি। সেখানে শুধু আমি আর আমার হাজবেন্ড থাকতাম, কেউ থাকতো না। আর এরকম করে করে ভাইয়া 8 মাস হয়েছে। তো হঠাৎ আমি চিন্তা করলাম যে আমার হাজবেন্ড তো কোনো কিছুই করতে পারে না, ছোটখাটো একটা চাকরি করতো, আমাদের দিন ভালো চলতেছিল, কিন্তু অতটা ভালো চলতেছিল না। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে আমার হাজবেন্ডকে আমি প্রতিষ্ঠিত করতে চাই। তখন আমার মামা আমেরিকায় থাকে, তো ওদের সাথে আমি যোগাযোগ করলাম যে দেখো আমার তো পরিস্থিতি এরকম এরকম, আমি তো আমার বাবার বাড়িতে আর যাই না, আমি একদমই ওর জন্য বন্ধ হয়ে গেছে, আমি যাওয়া আসা করি না। সবকিছু আমি খুলে বললাম, বলার পরে উনি রাজি হয়েছে যে আমরা তোর জন্য অ্যাপ্লাই করব। তো উনি সর্বোচ্চ চেষ্টা করছে। আমেরিকার ভিসা হয়েছে, পরে আমার হাজবেন্ড দিছিল 5 লক্ষ টাকা, দেওয়ার পরে সবকিছু সম্পূর্ণ খরচ আমার বোন করছে। আমরা এক পর্যায়ে আমেরিকায় চলে আসলাম। আমার হাজবেন্ড আর আমি আসার পরে আমাদের নতুন লাইফ শুরু হয়েছে এখানে। আমি ওই সময় আমি প্রেগনেন্ট। তো ও এখানে আসার পরে ভাইয়া ওর সম্পূর্ণ রূপটাই চেঞ্জ। আমার কোনো খেয়াল রাখতো না, বেপরোয়া একদম চলতো। রাত 3টার দিকে বাসায় ফিরত, 4টার দিকে বাসায় ফিরত, সকালে বের হয়ে যেত। নতুন করে একটা মেয়ের সাথে ও কথা বলতেছে ফোনে, ভিডিও কলে কথা বলতে সব সময়। আমি জেনে ফেলছি ওই মেয়েটা সম্পর্কে। ওর ফোনের মধ্যে আমি দেখছি মেসেজ করে। আমি বললাম যে তোমার ফোনে এই মেসেজ গুলা কে দিছে? ও বলতেছে ও তো আমার বন্ধুর বউ দিছে। ও তোমাকে কেন করবে? ওই দিন আমাকে ও অনেক মারধর করছে, অনেক কিছু হয়েছে। আমি প্রেগনেন্ট অবস্থায় আমাকে মারধর করছে। করার পরে আমার ভাই আছিল ওইখানে, আমার ছোট ভাই, ও পুলিশ কল করছে, কইরা ওরে ধরায় দিছে। ধরায় দেওয়ার পরে ও 4 মাস জেল কাটছে। তো এর ভিতরে আমার বেবি হয়েছে। জেল থেকে আমাকে ফোন দিছে ওকে বের করার জন্য। আমি ওকে সবার এগেনস্টে গিয়ে আমি বের করছি জেল থেকে। আবার বলতেছে আমার একটা সুযোগ দাও। এখন ও বের হওয়ার প্রায় 4 মাস পরে ও আমার সাথে আবার গেঞ্জাম শুরু করছে। সেপারেট হয়ে গেছি আমি ওই সময় থেকেই। এখন আমি ভাই আলাদাই আছি, সম্পূর্ণ আলাদা আছি, একা আছি। আমার হাজবেন্ড আমি এখন চাইতেছে যে আমি যেন ওই মেয়েটাকে মেনে নিই, কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব না ভাইয়া। আমি বলছি আমি তোমার সাথে খাবো না, আমি মানবো না তোমাকে। আমার বাচ্চাকে নিয়ে আমি একা একা সবকিছু সাফার করতেছি। তারপরে আমার একটা সার্জারি হয়েছে, আজকে 4 দিন হয়েছে, আমি সব একা একা করতেছি। আমি কেন মানবো? আমি এত কষ্ট করছি আমি লাইফে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমি ওই মেয়েটাকে কেন মানবো? এখন তো ভাইয়া আমি প্রচুর কষ্টে আছি। আমি এখন সাইকিয়াট্রিস্ট দেখাই, প্রত্যেক মাসে আমি সাইকিয়াট্রিস্ট দেখাই। আমার আপন বলতে কেউ নাই এখন আমার পাশে, আমি শুধু একা আছি, সম্পূর্ণ একা। ওর জন্য বাপের বাড়ি হারাইছি বাংলাদেশে, এখানে আইসা যত ফ্যামিলি ছিল, ভাই ছিল, সবাই হারাইছি। এখন আমি সম্পূর্ণ একা স্ট্রাগল করতেছি আমার বাচ্চাকে নিয়ে, সবকিছু আমি একা করতেছি। আর আমি সব ওর জন্য আমি পুরোটা পৃথিবী হারিয়ে ফেলছি। আমার আর কিছু নাই আমার লাইফে। এখন তো ভাইয়া ও চাইতেছে আমি যেন
আমি ওই মেয়েটারে মাইনা নেই, যে ওই মেয়েকে বিয়ে করতে চায়, ওই মেয়েকে সে আনাইতে চায় এই জায়গায়। কিন্তু ভাই আমি এটা সম্ভব না, আমি পারবো না, আমি আর পারবো না ভাই। এখন আমি আমার দিন এত কষ্টে কাটতেছে। আমার আজকে 4 দিন হয়েছে, সার্জারি হয়েছে, কিন্তু আমি সার্জারির সময় আমার পাশে কেউ ছিল না। আমি ওই দিন বাধ্য হয়ে আমার হাজবেন্ডকে অনেক কল করছি, প্রায় মনে হয় আমি 20-25টা কল করছি ওকে, ও আমার ফোন ধরে নাই। আমি এই এক পর্যায়ে পুলিশকে কল করছি, পুলিশ আসার পরে আমাকে নিয়ে গেছে হসপিটালে। আমি অনেক একা, আমি যেমন মানসিক দিক দিয়ে অনেক কষ্টে আছি, শারীরিক দিয়ে কষ্টে আছি। আমার বাচ্চাটাকে নিয়ে আমি অনেক একা হয়ে গেছি। আমার মাথা এখন কাজ করে না। আমি অনেক কিছু সাফার করছি লাইফে, অনেক কিছু দেখছি, শুধু ওই মানুষটার জন্য সবাই আছে, কিন্তু ওর জন্য আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। ওর কারণে আমার মানে সবাই থেকে সবাইকে আমি হারায় ফেলছি, শুধু ওর কারণে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। ওই মানুষটা আমাকে একদম সিলেটিলি যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলছে, আমার সব কিছু শেষ করে ফেলছে। আমি তোকে অনেক ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম। ওর প্রতিদান আমার এটা দিছে। আমি তো কেউ নাই, আমি সম্পূর্ণ একা হয়ে গেছি এখন। আমি সম্পূর্ণ একাই এখানে পড়ে আছি, কেউ নাই। আমি যদি ঘরে মারা যাই এই মুহূর্তে, আমার যে সোশ্যাল ওয়ার্কার 5 দিন পরে আসবে, এসে দেখবে যে আমার লাশ পড়ে আছে। একটা মেয়ে যার পরিবার, বাবা মা আর ভাই অনেক নিষেধ করেছে, অনেক অনুরোধ করেছে, অনেক বোঝানোর চেষ্টা করেছে। তারা বলেছিল আর একটু ভেবে দেখো, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিও না। কিন্তু ভালোবাসার টানে সে সব কথা উপেক্ষা করে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যায়। সে সময় হয়তো তার মনে হয়েছিল ভালোবাসাই সব, পৃথিবীতে আর কিছু দরকার নাই। কিন্তু জীবনের পথ সব সময় আমাদের ভাবনার মতো হয় না। আজ সেই মেয়েটি দূর দেশে আমেরিকায় একটা ছোট বাচ্চাকে নিয়ে একা একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। যে মানুষটির জন্য সে নিজের পরিবারকে ছেড়ে গিয়েছিল, সে মানুষটিও আজ তার ঠিকঠাক পাশে নেই। সবচেয়ে কষ্টের বিষয়, এখন তার নিজের পরিবার থেকেও সে অনেক দূরে, হয়তো লজ্জায়, হয়তো ভয়ে, হয়তো অভিমানে তাদের সাথে আর যোগাযোগ নেই 4-5 বছর। এই জায়গা থেকে আমরা সেই পরিবারের কাছে আন্তরিকভাবে একটা অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা আপনাদের মেয়ের সাথে, আপনাদের বোনের সাথে যোগাযোগ করুন, চেষ্টা করুন। ভুল তো মানুষই করে, কিন্তু পরিবার যদি ক্ষমা করে পাশে দাঁড়ায়, তাহলে ভেঙে যাওয়া জীবনও আবার নতুন করে গড়ে উঠতে পারে। একজন মেয়ে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সে এখনো আপনাদেরই সন্তান, আপনাদেরই বোন। তার পাশে যদি পরিবার আবার দাঁড়ায়, তাহলে হয়তো তার এই কঠিন সময়টা একটু সহজ হয়ে যাবে। আর আমাদের সবার জন্য এই গল্পটি একটি শিক্ষা। আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় জীবনের জন্য বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মা, পরিবার আর গুরুজনদের কথা মন দিয়ে শোনা খুব জরুরি, কারণ পরিবারই হলো মানুষের সবচেয়ে বড় আশ্রয়। আমরা সব সময় চেষ্টা করি সমাজের বিভিন্নভাবে অবহেলিত, ক্ষতিগ্রস্ত ও কষ্ট থাকা মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে। আমরা চাই তাদের গল্প মানুষ জানুক, তাদের কথা মানুষের হৃদয়ে পৌঁছাক, যেন তারা নতুন করে বেঁচে থাকার সাহস এবং অবলম্বন খুঁজে পায়।